আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে, ডেবিট ও ক্রেডিট নির্ণয়। তোমরা অনেকেই ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে পারো না, যার ফলে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান অনেক কিছু তোমার সমস্যা থেকে যায়। অর্থাৎ জাবেদা হলো ডেবিট ক্রেডিট নির্ণয় হলো হিসেব বিজ্ঞানের মূল। যারা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারে তারা হিসেব বিজ্ঞানের প্রায় সব কিছুই পারে। সেজন্য ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা হলো হিসেব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি যদি তোমরা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ে আর কোনো সমস্যাই থাকবে না। আর তোমরা যদি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারো তাহলে হিসেব বিজ্ঞানের প্রায় সবটুকুই পারবা। তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখবা না টেনে। আশা করি তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ে আর কখনোই সমস্যা হবে না। তাহলে দেখো, তোমাদের হিসেব বিজ্ঞান বইয়ের ৩১ পেজে একটি অঙ্ক আছে। লেনদেনে দুই দফা দাখিলে পদ্ধতির প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। তো ডেবিটকে নির্ণয় করার জন্য দেখো, আমি সাইডে একটা জিনিস লিখে রেখেছি। দেখো, সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস যদি বাড়ে তাহলে আমরা বলবো ডেবিট, আর সম্পদ আর ব্যয় যদি কমে তাহলে আমরা বলবো ক্রেডিট। এটা একদম ভালোভাবে মুখস্থ রাখবা, একদম ভালোভাবে মুখস্থ, টানা মুখস্থ করবা। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস, এই তিনটা যদি কমে তাহলে আমরা ডেবিট বলবো, আর যদি বাড়ে তাহলে ক্রেডিট বলবো। যদি এই দুইটা লাইন তোমরা টানা মুখস্থ রাখতে পারো তাহলে ডেবিটকে নির্ণয় করাটা অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। ঘরটা তোমাদেরকে ঠিক এভাবে করতে হবে। দেখো, আমি ঘরটা করে রেখেছি। প্রথম লিখবা ক্রমিক নং, তারপর হিসাবের পক্ষ, তারপর হিসাবের শ্রেণী, তারপর কারণ, ডেবিট ক্রেডিট। তো হিসাবের শ্রেণীর ব্যাপারে একটু বলি নেই। আমরা জানি হিসাব 5 প্রকার, যেগুলো লিখে রাখছি আমি এখানে: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তার মধ্যে থেকে প্রথম যে দুইটা, এই দুইটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর পরে তিনটা আয়, দায়, মানে সত্ত্ব, কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট, উল্টা। এই 5টা জিনিস খুব ভালোভাবে মনস্থ রাখবা, তাহলে আর কোনো সমস্যা হবে না ডেবিট ক্রেডিট নির্ণয়ে। তাহলে শুরু করি। দেখো, ক্রমিক নং 1 আমরা লিখি। ক্রমিক নং 1। তো 1 নয় কি বলছে আমরা একটু পড়ে নিই। হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। তাহলে মূলধন স্বরূপ 50,000 টাকা ব্যবসার মধ্যে দিলে আমরা প্রথমে আমাদের কাজ হলো দুইটা পক্ষ নির্ণয় করা। এখানে দুইটা পক্ষ আমরা কি পাবো? একটা হলো নগদ, আরেকটা আমরা জানি মালিক ব্যবসা যা দিবে সেটাই মূলধন। খুব ভালোভাবে মনে রাখবা, মালিক ব্যবসায় যা দিবে সেটাই মূলধন। 1 টাকা দিলেও সেটা মূলধন। তাহলে আমরা দুইটা হিসাব পাইলাম, একটা হলো নগদান হিসাব, আরেকটা হলো মূলধন হিসাব। তাহলে আমরা লিখে নিই। প্রথমটা হলো নগদান হিসাব, নগদান হিসাব। আর দ্বিতীয়টা হলো মূলধন হিসাব। আমাদের প্রথম কাজ হলো দুইটা পক্ষ নির্ণয় করা। তারপর দ্বিতীয় কাজ হবে এই দুইটা পক্ষ কোন হিসাবে, কোন শ্রেণীর মধ্যে পড়ছে। আমরা তো জানি হিসাবের শ্রেণী হলো মোট 5টা, এর মধ্যে থেকে কোনটার মধ্যে পড়ছে। দেখো, নগদ কোনটার মধ্যে পড়ছে। আমরা জানি নগদ একটা সম্পদ হিসাব, নগদ একটা সম্পদ হিসাব। তো আমরা লিখবো সম্পদ, নগদ একটা সম্পদ হিসাব। তারপর মূলধন কোন হিসাব? মূলধনটা হলো মালিকানা সত্ত্ব হিসাব। এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, তোমরা একটু দেখে নিবা কোনটা কোন হিসাবের মধ্যে পড়ে। মূলধন হলো মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তো আমাদের দ্বিতীয় কাজ ছিল প্রত্যেকটাকে এই শ্রেণীর মাধ্যমে লিপিবদ্ধ করা, কোনটা কোন শ্রেণীতে পড়ে। দ্বিতীয় কাজ হলো আমাদের কারণ, কেন ডিবিট হবে, কেন কেট হবে, সেই কারণটা। এই কারণটার জন্য আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। সম্পদ আর ব্যয় যদি বাড়ে তাহলে আমরা ডেবিট বলবো, আর বাকি তিনটা বাড়লে আমরা ক্রেডিট বলবো। তো দেখো, যেহেতু নগদানটা একটা সম্পদ হিসাব, আর মালিক ব্যবসার মধ্যে নগদ টাকা দেওয়ার কারণে ব্যবসার নগদ টাকা বৃদ্ধি পাবে। যেহেতু বাড়ছে, আমরা এখানে লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আর যেহেতু মালিকানা সত্যটা মালিক ব্যবসার মধ্যে যা দিবে তাই মালিকানা সত্ত্ব বাড়বে। দুইটি কারণে মালিকানা সত্ত্ব বাড়ে। একটা হলো
আয় হলে এবং মালিক মূলধন বিনিয়োগ করলে। আমি মানে শুধু বৃদ্ধি দুটি কারণ আমি এখানে লিখে রেখেছি। একটা হলো আয়, আরেকটি হলো বিনিয়োগ, ব্যবসায়ী বিনিয়োগ বা মূলধন। এই দুটি কারণে মানুষত্ব বাড়বে, এই দুটি কারণে মানুষত্ব বাড়বে। আর দুটি কারণে কমবে, সেটা হলো ব্যয়, আর একটা হলো উত্তোলন। এর মধ্যে আলাদাভাবে আয় এবং ব্যয়ের জন্য হিসাব আছে, তো আমরা এই দুইটা কথা মনে রাখলে হবে। মূলধন দিলে মানুষ তো বাড়বে, আর উত্তোলন মানুষ তো কমবে, এই দুইটা মনে রাখলেই চলবে আমাদের। তো যদি মালিক ব্যবসায়ী যদি মূলধন দিচ্ছে, তার মানে মানুষ তো বাড়বে, আমরা লিখবো এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো দেখো আমি যে এখানে লিখে রাখলাম 3 নম্বর, প্রথম দুইটা ধাপ আমরা পাড়ি দিলাম। এবার তৃতীয় ধাপ আমাদেরকে দেখতে হবে সম্পদ বাড়লে কি হয়। দেখো সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট হয়, যেহেতু নগদ সম্পদটা বাড়ছে এই জন্য আমরা লিখবো ডেবিট। আর মালিকানার সত্ত্ব যদি বাড়ে, দেখো এখানে লেখা আছে মালিকানার সত্ত্ব কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। যেহেতু মানুষ তো বাড়ছে আমরা এখানে লিখবো ক্রেডিট। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে আমাদেরকে যে ধাপগুলা, 3টা ধাপ, 1 2 3 4টা, 3টা ধাপ অতিক্রম করে 4 নম্বর ধাপে গিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। প্রত্যেকটা লেনদেন আমাদেরকে এভাবে 3টা ধাপ অতিক্রম করে 4 নম্বর ধাপে গিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। প্রথম ধাপটা ছিল দুইটা হিসাবের পক্ষ বের করা, তারপর দ্বিতীয় ধাপে এটা কোন শ্রেণীতে পড়ে সেটা নির্ণয় করা, তারপর সেটা কি বাড়ছে না কমছে সেটা যাচাই করা, তারপর ডেবিটকে নির্ণয় করা। এভাবে করলে তোমাদের কখনোই ডেবিটকে নির্ণয় আর সমস্যা হবে না। 2 নম্বর দেখো কি বলছে, অফিস জন্য আসবাবপত্র ক্রয় করছে। তাহলে অফিস জন্য আসবাবপত্র ক্রয় করলে দুইটা পক্ষ আমাদেরকে প্রথম কাজ হলো বের করা। একটা পক্ষ পাইলাম আমরা আসবাবপত্র, আরেকটা পক্ষ হলো দেখো আসবাবপত্র কিন্তু কিন্তু আমাদের নগদ টাকা দরকার, তো একটা পক্ষ পাবো আমরা নগদ, একটা আসবাবপত্র, বাকিটা পাবো আমরা নগদ। এই দুটো আমরা লিখবো। ক্রমিক নং 2, একটা পক্ষ হবে আসবাবপত্র, হিসাব, আরেকটা পক্ষ হবে নগদান হিসাব। তো আমাদের প্রথম কাজ ছিল পক্ষ নির্ণয় করা। আমরা দুইটা পক্ষ নির্ণয় করলাম। এবার এটা কোন হিসাবের মধ্যে পড়ে সেটা আলাদা করা। দেখো আসবাবপত্র একটা সম্পদ, আমরা জানি আসবাবপত্র একটা সম্পদ, এই জন্য আমরা এখানে লিখবো সম্পদ হিসাব। আর নগদান একটা সম্পদ, এটাও লিখবো সম্পদ হিসাব। এবার আমাদের কারণ কোন সম্পদটা কোন হিসাবের মধ্যে পড়ছে, কোন সম্পদটা বাড়ছে না কমছে, বা কোন হিসাবটা বাড়ছে বা কমছে সেটা লিখবো। দেখো সম্পদ, আমরা যদি ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করি অবশ্যই আমাদের আসবাবপত্রের যে সম্পদটা আছে এটা বৃদ্ধি পাবে, তো আমরা লিখবো সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্রের যে সম্পদটা আছে এটা আমাদের বৃদ্ধি পাবে। আবার অপর দিকে আসবাবপত্র ক্রয় করলে আমাদের নগদ যে সম্পদটা আছে ওইটা হ্রাস পাবে। আসবাবপত্র কিনতে গেলে তোমার নগদ টাকা চলে যায়, তো নগদ সম্পদ হ্রাস পাবে, আমরা লিখবো সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস মানে কমা, সম্পদ হ্রাস। তো দেখো আমি তো আগে লিখে রাখছি সম্পদ বাড়লে হয় ডেবিট আর কমলে হয় ক্রেডিট। যেহেতু আসবাবপত্র একটা সম্পদ আর সম্পদ বাড়ছে আমরা লিখতে পারি ডেবিট। আর নগদানো যেহেতু একটা সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, আমরা এখানে লিখেছি হ্রাস পেয়েছে মানে কমা, সম্পদ কমলে হয় ক্রেডিট। আসবাবপত্র নগদ সম্পদ যেহেতু কমছে এই জন্য আমরা এটা বলবো ক্রেডিট। এবার 3 নং ক্রমিকে আমরা দেখি কি আছে। 3 নং বলছে কর্মচারীর বেতন প্রদান। কর্মচারী বেতন প্রদান করলে আমরা দুটো পক্ষ, প্রথম আমার কাজ হলো বের করে, একটা পক্ষের নাম হলো বেতন, আর বেতন দিলে আমার নগদ টাকা চলে যাবে, আর একটা পক্ষের নাম হলো নগদ। ধরো দুইটা পক্ষ আমরা আগে লিখবো, একটা হলো বেতন হিসাব, আর একটা হলো নগদান হিসাব। তো বেতনটা কোন হিসাবের মধ্যে পড়ে আমাদেরকে দেখতে হবে, যেহেতু বেতন একটা ব্যয়, আমরা টাকা যেই ব্যয় কাকে বলে, যেটা করলে একেবারে টাকাটা চলে যায় সেটাই ব্যয় স্বল্প মেয়াদে। তো বেতন দিলে আমার একটা ব্যয় হয়, আমি এখানে লিখবো ব্যয় হিসাব।
বেতন একটা ব্যয়, আমরা লিখবো ব্যয় হিসাব, ব্যয় হিসাব। আর নগদান একটা সম্পদ, আমি লিখবো সম্পদ হিসাব। আগে আর পরে যেখানে থাকুক নগদটা অবশ্যই সম্পদ হবে, সম্পদ হিসাব। এবার তৃতীয় আমাদের কাজটা হলো ব্যয় কি বাড়ছে না কমছে সেটা দেখতে হবে। যেহেতু আমি বেতন দিই, যত বেতন দিই আমার ব্যয় বাড়তে থাকবে, খরচ বাড়তে থাকবে, এই জন্য আমরা লিখবো ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আর নগদ দ্রব্য আমি অলরেডি বলে ফেলছি, নগদ একটা সম্পদ। আর সম্পদ আমি যত বেতন দিব আমার সম্পদ কমতে থাকবে, বেতন যত দিব আমার নগদ সম্পদ কমতে থাকবে, লিখবো সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। দেখো আগে আমি বলছি এটা খুব ভালোভাবে মস্ত করবা। দেখো সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, যেহেতু ব্যয় বাড়ছে আমরা এখানে লিখবো ডেবিট। আর বেতন দেওয়ার কারণে আমার নগদ যে সম্পদটা ছিল এই সম্পদটা কমে গেছে। দেখো লেখা আছে সম্পদ কমলে ক্রেডিট, যেহেতু সম্পদ কমছে এই জন্য আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা যাবো ক্রমিক 4, দেখি 4-এ কি বলছে। দেখো 4-এ বলছে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় করে দুইটা পক্ষ কি হবে, একটা হবে ক্রয় হিসাব, পণ্য নগদ হিসাব হয় না, একটা হলো ক্রয় হিসাব আর পণ্য ক্রয় করতে আমার নগদ টাকা লাগে, একটা হলো নগদান হিসাব, একটা হবে ক্রয় হিসাব, একটা হবে নগদান হিসাব। আমি লিখি একটি পক্ষের নাম হলো ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আরেকটা পক্ষের নাম হবে নগদান হিসাব। তো তোমরা জানো ক্রয় একটা ব্যয়, ক্রয় করলে টাকা চলে যায়, একেবারেই চলে যায় স্বল্প মেয়াদে, এটা ব্যয়, লিখবো ব্যয় হিসাব, ব্যয় হিসাব। আর নগদ অলরেডি অনেকবার গেছে, নগদ একটা সম্পদ, বা লিখবো নগদ সম্পদ হিসাব, সম্পদ হিসাব। তাহলে যত তুমি ক্রয় করবো তোমার ব্যয় যে ব্যয় বাড়তে থাকবে, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আর ক্রয় করলে নগদ টাকা চলে যায়, নগদ সম্পদটা কমে যায়, তাহলে লিখবা নগদ যে সম্পদটা আছে এই সম্পদটা হ্রাস পাবে, সম্পদ হ্রাস। আমরা একটু আগে বলছিলাম তোমাদেরকে এটা খুব ভালোভাবে মস্ত করবা। সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, যেহেতু ব্যয় বাড়ছে, যে ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে ডেবিট, তাহলে আমরা যেহেতু বেতন একটা ব্যয় বাড়ছে এই জন্য আমরা লিখবো ডেবিট। আর যেহেতু একটা সম্পদ, নগদ একটা সম্পদ, সম্পদ তো হ্রাস পেয়েছে মানে কমছে, কমলেই ক্রেডিট হয়, তো নগদ সম্পদ কমছে এই জন্য আমরা লিখবো ক্রেডিট। এই কারণগুলো প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদেরকে শিখতে হবে, ধাপে ধাপে শিখলে তোমাদের কখনোই আর ভুলবা না, আর সঠিকভাবে তোমরা ডেবিটকে নির্ণয় করতে পারবা। তো আমাদের এবার চলে যাবো আমরা 5 নং ক্রমিকে কি আছে দেখি। দেখো 5 নং বলছে ব্যাংকে জমা দেওয়া হলো। তো ব্যাংকে জমা দিলে আমাদের দুইটা পক্ষ প্রথমে নির্ণয় করতে হবে, দুইটা পক্ষ আমরা দেখবো কি। ব্যাংকে জমা দিলে একটা হলো ব্যাংক হিসাব, আরেকটা হলো আমি ব্যাংকে যে টাকা জমা দেওয়ার নগদ টাকা কমে যাবে, তো আরেকটার নাম হলো নগদ হিসাব। তো দুইটা পক্ষ আমরা বের করে ফেললাম, একটা হলো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, আরেকটা হলো নগদান হিসাব। এবার দেখবো আমরা এই হিসাবটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে। হিসাব 5 প্রকার, এর মধ্যে থেকে সম্পদ, ব্যয়, আয়, দায়, মনুষ্যত্ব। তাহলে অবশ্যই ব্যাংকটা একটা আমার সম্পদ, ব্যাংক সম্পদ, আমরা লিখবো সম্পদ হিসাব। আবার নগদও একটা সম্পদ, আমরা লিখবো সম্পদ হিসাব। এবার দেখবো আমাদের সম্পদটা এই এই ঘটনার কারণে, এই লেনদেনের কারণে সম্পদ বাড়ছে না কমছে। আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে ব্যাংকের যে সম্পদটা আছে এই ব্যাংক সম্পদটা আমার বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি। আর ব্যাংকে সম্পদ টাকা রাখার জন্য আমার নগদ টাকাটা কমে যাবে, তো আমরা লিখবো সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। তো দেখো সম্পদ বাড়লে হইতেছে ডেবিট, তো আমরা লিখবো এখানে যেহেতু নগদ ব্যাংক সম্পদটা বাড়ছে এই জন্য আমরা ব্যাংক সম্পদটা লিখবো ডেবিট। আর ব্যাংকের টাকা জমা রাখলে যেহেতু আমার নগদ সম্পদটা কমে যায় আমরা লিখবো নগদ সম্পদটা কমছে এই জন্য নগদান হিসাব কি ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা যাব ক্রমিক নং 6। দেখো ক্রমিক নং 6 কি বলছে, পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। তাহলে পণ্য বিক্রি করলে আমাদের প্রধান কাজ হলো দুইটা পক্ষ নির্ণয় করা। পণ্য বিক্রি করলে আমাদের দুইটা পক্ষ কি হয়, একটা দেখো বিক্রয় হিসাব, আর পণ্য বিক্রি করলে আমার নগদ টাকাটা আসে, তাহলে একটা হবে নগদান হিসাব। আমি একটা লিখতে পারি বিক্রয় হিসাব, একটা নগদান হিসাব। এবার নগদ যেহেতু আসছে নগদানটা আমি আগে লিখবো, নগদ আসলে আগে লিখবা নগদান হিসাব, আর নগদ চলে গেলে পরে লিখবা। আর একটা হলো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এবার আমরা দেখবো নগদটা কোন হিসাবের মধ্যে পড়ছে।
আমরা প্রথমে দেখবো নগদ। দেখো প্রথমে আমাদের কাজ হলো দুইটা পক্ষ বের করা, দ্বিতীয় কাজ হলো এই নগদ এবং বিক্রয় এটা কোন হিসাবের মধ্যে পড়ছে, হিসাবের সেই তো আমরা জানি ফার্স্টের মধ্যে নাকি সম্পদ হিসাব নাকি ব্যয় নাকি আয় নাকি দায় নাকি মানুষ আমরা যাচাই বাছাই করতে হবে। তাহলে আমরা জানি নগদ একটা সম্পদ আর বিক্রয় হলো একটা আয়, তো আমরা লিখবো নগদ সম্পদ হিসাব, নগদ সম্পদ হিসাব। আর বিক্রয়টা হলো আয়, আমরা লিখতে পারি বিক্রয়টা হলো আয়, আয় হিসাব। এবার আমাদের তৃতীয় কাজ হলো কারণ নির্ণয় করা, সম্পদটা কি বাড়ছে না কমছে। আমরা যদি আম, বিক্রি করি নগদে বিক্রি করি, নগদ সম্পদ আমার বাড়বে, যত নগদে বিক্রি করবো নগদ সম্পদ বাড়তে থাকবে। আমরা লিখবো সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আর বিক্রয়টা আয়, তুমি যত বিক্রি করবা তোমাদের আয় তত বাড়তে থাকবে, তোমরা লিখবো আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। তো দেখো আমি যা লিখে রাখছি এখান থেকে বুঝতে মুখস্থ করবা, তাহলে ভালো করে মুখস্থ করবা। সম্পদ বাড়লে কি হয় দেখো, সম্পদ বাড়লে ডেবিট, যেহেতু নগদ সম্পদ বাড়ছে এই জন্য আমরা বলবো ডেবিট। দেখো আয় বাড়লে কি হয়, যে আয় দায় মানুষ তিনটা বাড়লে ক্রেডিট, এই যে বাড়লে ক্রেডিট, যেহেতু আয় বাড়ছে আমরা লিখবো এখানে ক্রেডিট। তাহলে আমরা চলে যাবো এবার 7 নং ক্রমিকে। দেখো 7 নং ক্রমিকে কি বলছে, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করলে আমাদের প্রধান কাজটা কি, প্রথম কাজটা হলো দুইটা পক্ষ নির্ণয় করা, একটা হলো বিজ্ঞাপন আর একটা হলো চেক। চেকের নামে তো কোনো হিসাব হয় না, চেক দিলে আমাদের কি হয় নগদ ব্যাংক টাকা কমে যাবে। তাহলে একটা হলো বিজ্ঞাপন হিসাব, একটা হলো ব্যাংক হিসাব। একটা হলো বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব, আরেকটা হলো আহ, ব্যাংক হিসাব। কারণ বিজ্ঞাপন দিলে আমার ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব। যেহেতু চেকের মাধ্যমে আমি দিয়েছি, তো চেক মানেই আমরা ব্যাংক লিখবো, চেক হিসাব কখনো হয় না। এবার আমরা দুইটা পক্ষ নির্ণয় করার পর আমাকে দেখতে হবে এই দুইটা পক্ষ কোন শ্রেণীর মধ্যে পড়ছে। হিসাব তো 5 প্রকার, এর মধ্যে কোন শ্রেণীর মধ্যে পড়ছে। দেখো বিজ্ঞাপন একটা ব্যয়, যত বিজ্ঞাপন দিব তোমার ব্যয় থাকবে, তাহলে বিজ্ঞাপন একটা ব্যয় হিসাব, আমি লিখবো ব্যয় হিসাব, ব্যয় হিসাব। তারপর ব্যাংক কোন হিসাব, তোমার ব্যাংক তোমার নিজের সম্পত্তিটা, তাহলে ব্যাংক অবশ্যই সম্পদ হিসাব হবে, আমরা লিখবো ব্যাংক সম্পদ হিসাব, সম্পদ হিসাব। তো তোমরা জানো যত ব্যয় বাড়ে, দেখো আমি লিখছি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, যেহেতু ব্যয় আমি যত বিজ্ঞাপন দিব আমার ব্যয় বাড়তে থাকবে, যত বিজ্ঞাপন দিব আমি ব্যয় বাড়তে থাকবে। তো বিজ্ঞাপন দেওয়ার কারণে আমার ব্যয়টা বেড়ে গেছে, আমরা লিখবো ব্যয় বৃদ্ধি। আর যেহেতু ব্যয় বাড়ছে, আমরা জানি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, তো যেহেতু ব্যয় বাড়ছে আমরা লিখতে পারি ডেবিট। আবার আমি এই ব্যয়টা দিছি আমার চেকের মাধ্যমে, এই জন্য আমার ব্যাংক কমে গেছে, ব্যাংক একটা সম্পদ, ব্যাংক সম্পদ কমছে, দেখো সম্পদ কমলে কি হয়, সম্পদ কমলে ক্রেডিট, যেহেতু ব্যাংক একটা সম্পদ কমছে আমার সম্পদ হ্রাস, আমরা লিখবো সম্পদ হ্রাস। আর জানো সম্পদ বাড়লে হয় ডেবিট আর কমলে হয় ক্রেডিট, যেহেতু সম্পদ কমছে এই জন্য ক্রেডিট। এবার আমরা চলে যাবো 8 নং ক্রমিকে। দেখো 8 নং ক্রমিকে কি বলছে, কমিশন পাওয়া গেল 3,000 টাকা। তাহলে কমিশন পাওয়া গেছে 3,000 টাকা, মানে তুমি কমিশন পাইছো, তাহলে দুটা পক্ষ কি হবে, একটা হলো কমিশন আর একটা হলো নগদান। কমিশন তো নগদেই পাও, তো একটা হলো নগদান, আমরা লিখবো আম, নগদ, যেহেতু পাইছো নগদ আগে লিখবা, নগদ পাইলে আগে লিখবা নগদান হিসাব। আর একটা হলো কমিশন হিসাব, কমিশন হিসাব। তো আমাদের পক্ষ নির্ণয় করা শেষ, এবার দেবো এটা কোন হিসাবের মধ্যে বলছে, তুমি জানো অলরেডি বলি বলছি নগদ হলো একটা সম্পদ হিসাব। আর কমিশনটা একটা আয়, তুমি কমিশন বেচতে তোমার একটা আয় হতে থাকবে, যেন কমিশন একটা আয় হিসাব। এবার আমরা দেবো নগদ বাড়ছে না কমছে, যেহেতু আমি কমিশন পাইছি তার মানে নগদ সম্পদ বাড়বে, তো এই নগদ সম্পদটা বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আর কমিশনটা শুধু আয়, তুমি যত কমিশন পাইবা তোমার আয় বাড়তে থাকবে, আয় বাড়তে থাকবে, তাহলে লিখবা আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি। এবার দেখো আমি লিখে রেখেছিলাম সম্পদ বাড়লে হয় ডেবিট, যেহেতু এই নগদ সম্পদটা বাড়ছে আমরা লিখতে পারি ডেবিট। আর যেহেতু কমিশন একটা আয়, দেখো এখানে আয় বাড়লে কি হয়, আয় বাড়লে ক্রেডিট, এই জন্য আমরা লিখতে পারি ক্রেডিট। এবার আমরা চলে যাবো 9 নং ক্রমিকে। দেখো 9 নং ক্রমিক রয়েছে ব্যাংকের নিকট থেকে সুদ পাইছো, দুইটা হিসাব কি হয়, তাহলে ব্যাংকের নিকট থেকে সুদ পাইলে তোমার ব্যাংকের টাকা বাড়বে, সুদ তো আর তোমার নগদ দিবে না, ব্যাংকে যে টাকা ছিল অ্যাকাউন্ট ওইটা যোগ করে দিবে, তাহলে একটা হলো তোমার ব্যাংক বাড়বে, একটা হলো ব্যাংক সুদ, একটা হলো ব্যাংক সম্পদ বাড়বে, একটা হলো ব্যাংক সুদ, একটা আয় বাড়বে। তো আমরা প্রথমে লিখবো ব্যাংক হিসাব, ব্যাংক
হিসাব, আরেকটা হলো ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সুদ হিসাব, তো দেখো ব্যাংক কোন হিসাবের মধ্যে পড়ে? হিসাব 5 মধ্যে ব্যাংকটা অবশ্যই সম্পদ পড়ে, লিখবা সম্পদ হিসাব। আর ব্যাংক সুদরা তোমার আয়, যত ব্যাংক সুদ তোমার আয় বাড়তে থাকবে, তাহলে ব্যাংক সুদের একটা আয় হিসাব। তুমি সুদ পাইলে তোমার ব্যাংক যে সম্পদটা ছিল ওই সম্পদটা বাড়তে থাকবে, তো লিখবা সম্পদ বৃদ্ধি। আর ব্যাংক সুদ যে আয়টা হয়েছে, যত ব্যাংক সুদ পাইবে তোমার আয়ও বাড়তে থাকবে, তো লিখবো আয় বৃদ্ধি। তো ধরো তোমরা সম্পদ বাড়লে দেখো কি হয়, সম্পদ বাড়লে হয় ডেবিট আর আয় বাড়লে হয় ক্রেডিট। সম্পদ বাড়ছে এই জন্য আমরা লিখবো ডেবিট, আর আয় বাড়লে হয় ক্রেডিট। আশা করি তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় বুঝছো। পরবর্তী ক্লাসে আমরা আরও একটা ভিডিও করবো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য। আর আগে তোমরা যারা কোনটা সম্পদ কোনটা ব্যয় জানো না, আমাদের আরেকটা আগে ভিডিও আছে, তোমরা ওই ভিডিও দেখে নিবা, তাহলে তোমরা কোনটা সম্পদ কোনটা ব্যয় এটা বুঝতে পারবা। আর এই ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য এই লেখাটা একদম টানা মুখস্থ করবা, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় তোমরা খুব ভালোভাবে করতে পারবা। যদি হিসেব বিজ্ঞান সম্পর্কে বা গণিত সম্পর্কে তোমাদের এরকম ভালো ভালো টিপস পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন চেপে রাখবা, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাও। আর যারা আমাদের দিতে আসো, তোমাদের অফলাইনেও আমাদের এখানে ক্লাস হচ্ছে হিসেব বিজ্ঞান এবং গণিতে, অফলাইনে ক্লাস করতে পারো, এবং সামনে আমরা কিছুদিনের ভিতরে অনলাইন ক্লাস শুরু করব, তোমরা চাইলে অনলাইনেও ক্লাস করতে পারো। যারা মাধ্যমিক নরসিংদীর ভিতরে আসো তারা অবশ্যই অফলাইনে ক্লাস করার চেষ্টা করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।